আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সেই গাওয়াঙ্গির কথা বলছেন নাকি ভদ্রলোক? ব্যাপারটা খুলে বলো, বলল ফেলুদা। বলছি, বললেন ভদ্রলোক। আজ ঘুম থেকে উঠে বাচ্চাকে নিয়ে হাঁটতে বেরোবো, তখন 5:30। দোতলা থেকে নেমেই থমকে দাঁড়িয়ে পড়লাম। কেন? সিঁড়ির সামনে মেঝেতে ছড়িয়ে আছে রক্ত, আর সেই রক্ত থেকে পায়ের ছাপ সদর দরজার দিকে চলে গেছে। সেই ছাপ পরে মেপে দেখেছি, লম্বায় 16 ইঞ্চি। শো! লালমোহনবাবু কথাটা শেষ করতে পারলেন না। তারপর? বলল ফেলুদা। তরফদার বলে চললেন, আমাদের বাসায় কোলাপসিক্যাল গেট লাগানো। রাত্রিরে সেই গেট তালা দিয়ে বন্ধ থাকে। সেই গেট দেখি অর্ধেক খোলা আর তালা ভাঙা। সেই আধ খোলা গেটের বাইরের মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আমার দারোয়ান ভগীরথ। ভগীরথের পাশ দিয়ে আরও রক্তাক্ত পায়ের ছাপ চলে গেছে পাঁচিলের দিকে। জলের ছাপটা দিয়ে তো কোনো রকমে ভগীরথের জ্ঞান ফিরিয়ে আনলাম। সে চোখ খুলতেই ধানো ধানো বলে আর্তনাদ করে আবার ভিড়মি যায় আর কি। যাই হোক, তার কাছ থেকে যা জানা গেল তা হচ্ছে, এই মাঝরাত্রিরে সদর দরজার বাইরে দাঁড়িয়ে সে খৈনি ডলছিল। দরজার বাইরে একটা লো পাওয়ারের বাতি সারা রাত জ্বলে। এই আবছা আলোয় ভগীরথ হঠাৎ দেখে যে একটা অতিকায় প্রাণী পাঁচিলের দিক থেকে তার দিকে এগিয়ে আসছে। প্রাণীটা যে পাঁচিল টপকে এসেছে তাতে সন্দেহ নেই, কারণ গেটে রয়েছে সশস্ত্র প্রহরী। ভগীরথ বলে সে একবার চিড়িয়াখানায় গিয়েছিল, সেখানে গরিলা বলে একটা জানোয়ার দেখে। এই প্রাণীর চেহারা কতকটা সেই রকম, কিন্তু তার চেয়েও ঢের বেশি লম্বা আর চওড়া। এর বেশি ভগীরথ আর কিছু বলতে পারেনি, কারণ তারপরেই সে সংজ্ঞা হারায়। বুঝেছি, ফেলুদা বলল। দানোটা তারপর কোলাপসিক্যাল গেট ভেঙে ভেতরে ঢোকে, আর তখনই তোমার বিশ্বস্ত বাদশাহ দানোটার পায়ে কামড় দিয়ে তাকে জখম করে, এবং তার ফলেই দানব তার কাজ অসমাপ্ত রেখে পলায়ন করে। কিন্তু যাবার আগে সে প্রতিশোধ নিয়ে যায়। বাদশার ঘাড় মটকানো মৃতদেহ পড়েছিল সদর দরজা থেকে 30 হাত দূরে। তার মুখের দুপাশে তখনও রক্ত লাগা। আমি মনে মনে বললাম, এই ঘটনায় যদি খুশি হবার কোনো কারণ থাকে, সেটা এই যে TNTর উদ্দেশ্য সিদ্ধি হয়নি। ফেলুদা চিন্তিতভাবে চুপ করে আছে দেখে তরফদার অধৈর্য হয়ে বলে উঠলেন, কিছু বলুন মিস্টার মিত্তির। বলার সময় পেরিয়ে গেছে সুনীল, গম্ভীর স্বরে বলল ফেলুদা। এখন করার সময়। কি করার কথা ভাবছেন? ভাবছি না, স্থির করে ফেলেছি। কি? দক্ষিণ ভারত যাব, ম্যাড্রাস দিয়ে শুরু। নয়ন ইজ ইন গ্রেট ডেঞ্জার। তার যাতে অনিষ্ট না হয় এটা দেখার ক্ষমতা তোমাদের নেই। এখানে প্রদোষ মিত্রকে প্রয়োজন। তরফদারের মুখে হাসি ফুটে উঠল। আপনি যে আমাকে কতটা নিশ্চিন্ত করলেন তা বলতে পারবো না। আপনি অবশ্য আপনার প্রফেশনাল ক্যাপাসিটিতে কাজ করবেন। আপনার পারিশ্রমিক আর আপনাদের 3 জনের যাতায়াত ও হোটেল খরচা আমি দেব। আমি মানে আমার পৃষ্ঠপোষক। খরচের কথা পরে। তোমাদের যাওয়ার তারিখ তো 19শে ডিসেম্বর, কিন্তু কোন ট্রেন সেটা জানি না। করমণ্ডল এক্সপ্রেস। আর হোটেল? সেও করমণ্ডল। বুঝেছি, তাজ করমণ্ডল, তাই তো? হ্যাঁ, আর আপনারা কিন্তু ফার্স্ট ক্লাস এসিতে যাচ্ছেন। এখনই আপনাদের নাম আর বয়স একটা কাগজে লিখে দিন, বাকি কাজ সব শঙ্কর করে দেবে। ফেলুদা বলল। বুকিংয়ে অসুবিধা হলে আমাকে জানিও। রেলওয়েতে আমার প্রচুর জানাশোনা। তরফদাররা গেলেন 9:45। তারপর ঠিক 5 মিনিট বাদেই ফেলুদার একটা ফোন এলো, যেটা যাকে বলে একেবারে অপ্রত্যাশিত।
কথা টথা বলে সোফায় বসে শ্রীনাথের সদ্য আনা চায়ে একটা চুমুক দিয়ে ফেলুদা বলল, কাল ডিরেক্টরি খুলে দেখেছি এই নামে শুধু 2টো ফোন আছে। এইসব সামান্য ব্যাপারে আপনার সাসপেন্স তৈরি করার প্রবণতাটা আমার ভালো লাগে না মশাই, বললেন জটায়ু। কার ফোন সেটা হেঁয়ালি না করে বলবেন। হিঙ্গুয়ানি। যার কথা কাগজে বেরিয়েছে? ইয়েস স্যার, তেওয়ারির পার্টনার। এই ব্যক্তির কি দরকার আপনার সঙ্গে? সেটা ওর ওখানে গেলে বোঝা যাবে। ভদ্রলোক বললেন কর্নেল দালালের কাছে আমার প্রশংসা শুনেছেন। ও, গত বছরে সেই জালিয়াতির মামলাটা? হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট হয়েছে? সেটা আমার কথা থেকেই আপনার বোঝা উচিত ছিল, আপনি মনোযোগ দেননি। আমি কিন্তু বুঝেছিলাম ফেলুদার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আজ বিকেল 5টায়। সেটা লালমোহন বাবুকে বলতে উনি বেশ রেগে গিয়ে বললেন, কানের কাছে অন্যে টেলিফোন করলে আমি অন প্রিন্সিপাল তার কথা শুনি না। কোথায় থাকেন ভদ্রলোক? আলিপুর পার্ক রোড। বনেদি পাড়া? আমরাও যাচ্ছি তো আপনার সঙ্গে। সেটা কবে যাননি বলতে পারেন? ঠিক কথা। ইয়ে, আনি দিয়ে পদবি শেষ হলে তো সিন্ধি বোঝায়, তাই না? তা তো বটেই। দেখুন না, দুয়ানি, ছয়ানি, কেরানি, কাঁপানি, হাঁপানি, চাকরানি, ম্যাথরানি। রক্ষে করুন, রক্ষে করুন, 2 হাত তুলে বললেন জটায়ু। বাপ রে, এ হচ্ছে আপনার সজারু মজারু মুড। আমার খুব চেনা, কিছু জিজ্ঞেস করলেই টিটকিরির খোঁচা। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, ভাবছি আজ দ্বিপ্রহরের আহারটা এখানেই সারবো। খিচুড়ির আইডিয়াটা কেমন লাগে? বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে তো। উত্তম প্রস্তাব, বলল ফেলুদা। দুপুরে খাবার পর ফেলুদা 2 ঘন্টা ধরে জটায়ুকে স্ক্র্যাবল খেলা শেখালো। ভদ্রলোক কোনোদিন ক্রসওয়ার্ডই করেননি, তাই ওকে সিন্ধি নামের ঢং এই বলি বেশ নাকানি চোবানি খেতে হলো। ফেলুদা শব্দের খেলাতে একেবারে মাস্টার, যেমন হেঁয়ালির জোট ছাড়াতেও মাস্টার, যার অনেক উদাহরণ এর আগে দিয়েছি। আলিপুর পার্ক রোড অবশ্যই হরিপদবাবুর চেনা। 5টা বাজতে 5 মিনিটে আমাদের গাড়ি 37 নম্বরের গেট দিয়ে ঢুকে পোর্টিকোর নিচে এসে থামল। সামনেই ডাইনে গ্যারেজ, তার বাইরে একটা লম্বা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। বিদেশি বলে মনে হচ্ছে, লালমোহন বাবু মন্তব্য করলেন। ফেলুদা সদর দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, না, ওটার নাম কন্টেসা, এখানেই তৈরি। সদর দরজায় দারোয়ান দাঁড়িয়ে। ফেলুদা তাকে বলল, আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। ইতিমধ্যে বোধহয় গাড়ির শব্দ পেয়েই একটা বেয়ারা এসে হাজির হয়েছে। সে লালমোহন বাবুর দিকে চেয়ে বলল, মিত্তর সাহেব। হাম নেহি, ইনি। ফেলুদার দিকে দেখিয়ে দিলেন জটায়ু। আইয়ে আপ লোগ। বেয়ারার পিছন পিছন আমরা একটা ড্রয়িং রুমে গিয়ে হাজির হলাম। বইঠিয়ে। আমি আর জটায়ু একটা সোফায় বসলাম। ফেলুদা তৎক্ষণাৎ না বসে একটু এদিক ওদিক ঘুরে দেখে একটা বুক সেলফের সামনে গিয়ে দাঁড়ালো। দেয়ালে আর টেবিলে শোভা পাচ্ছে এমন খুঁটিনাটির মধ্যে অনেক নেপালি জিনিস রয়েছে। লালমোহন বাবুও দেখেছেন, কারণ বিড়বিড় করে বলতে শুনলাম, দার্জিলিং। কেন দার্জিলিং কেন? ফিরে এসে আর একটা সোফায় বসে বলল ফেলুদা, নেপালি জিনিস কি নেপালে পাওয়া যায় না? আরে সে তো নিউ মার্কেটেই পাওয়া যায়। বাইরে ল্যান্ডিংয়ে দাঁড়ানো গ্র্যান্ডফাদার ব্লক দেখেছি। এবার তাতে গম্ভীর অথচ মোলায়েম শব্দে ঢং ঢং করে 5টা বাজতে শুনলাম। আর প্রায় সঙ্গে সঙ্গে খয়েরি রঙের স্যুট পরা একজন রোগা ফর্সা প্রৌঢ় ভদ্রলোক
ঘরে এসে ঢুকলেন। কেন জানি মনে হলো ভদ্রলোকের স্বাস্থ্যটা খুব ভালো যাচ্ছে না, বোধ হয় চোখের তলায় কালির জন্য। আমরা তিনজনেই নমস্কার করতে উঠে দাঁড়িয়েছিলাম। ভদ্রলোক ব্যস্ত হয়ে বললেন, বসুন বসুন, প্লিজ সিট ডাউন। ভদ্রলোকের ঘড়ির ব্যান্ডটা বোধ হয় ঢিলে হয়ে গেছে, কারণ নমস্কার করে হাতে নামাবার সঙ্গে সঙ্গে ঘড়িটা সরাত করে নিচে নেমে এলো। ডান হাত দিয়ে ঠেলে সেটাকে যথাস্থানে এনে ভদ্রলোক ফেলুদার উল্টো দিকে সোফায় বসলেন। বাংলা, ইংরেজি, হিন্দি মিশিয়ে কথা বললেন হিঙ্গুয়ানি। ফেলুদা নিজের এবং আমাদের দুজনের পরিচয় করিয়ে দেবার পর ভদ্রলোক বললেন, আমার আপিসের যে খবর কাগজে বেরিয়েছে সে কি আপনি পড়েছেন? পড়েছি, বলল ফেলুদা। আমি গ্রহ নক্ষত্রের প্রভাবে বিশ্বাস করি। আমাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে তাকে গ্রহের ফের ছাড়া আর কিছুই বলা যায় না। আমার পার্টনারের ভীমরতি ধরেছে। কোনো সুস্থ মস্তিষ্ক লোক কখনো এমন করতে পারে না। আমরা কিন্তু আপনার পার্টনারকে চিনি। হাও? অবাক হয়ে প্রশ্ন করলেন হিঙ্গুয়ানি। ফেলুদা সংক্ষেপে তরফদার আর জ্যোতিষ্কের ব্যাপারটা বলল, এই ছেলের ব্যাপারেই তেওয়ারি ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে তরফদারের বাড়ি এসেছিলেন। আমরা তখন সেখানে উপস্থিত ছিলাম। ভদ্রলোক বললেন তার সিন্দুকের কম্বিনেশনটা ভুলে গেছেন। ছেলেটিকে জিজ্ঞেস করাতে সে বলে দেয়, আর সেই সঙ্গে এটাও বলে যে সিন্দুকে আর একটি পয়সাও নেই। আই সি। আপনি ফোনে বললেন আপনাকে খুব বিব্রত হতে হচ্ছে। তা তো বটেই। প্রথমত বছরখানেক থেকেই আমাদের মধ্যে বনিবনা হচ্ছে না, যদিও এককালে আমরা বন্ধু ছিলাম। আমরা একসঙ্গে এক ক্লাসে সেন্ট জেভিয়ার্সে পড়তাম। কলেজ ছাড়ার পর খানেকের মধ্যেই আমরা আলাদা আলাদাভাবে ব্যবসা শুরু করি। তারপর 1973-এ আমরা একজোটে টিএইচ সিন্ডিকেটের পত্তন করি। বেশ ভালো চলছিল, কিন্তু ওই যে বললাম, কিছুদিন থেকে দুজনের সম্পর্কে চির ধরেছিল। সেটার কারণ কি? প্রধান কারণ হচ্ছে তেওয়ারির স্মরণশক্তি প্রায় লোপ পেতে বসেছিল। সামান্য জিনিসও মনে রাখতে পারে না। ওকে নিয়ে মিটিং করা এক দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। গত বছর একদিন আমি তেওয়ারিকে বলি, ডক্টর শর্মা বলে একজন অত্যন্ত বিচক্ষণ মস্তিষ্ক চিকিৎসক আছেন। তাকে আমি খুব ভালো করে চিনি। আমি চাই তুমি একবার তার কাছে যাও। তাতে তেওয়ারি ভয়ানক অফেন্স নেয়। সেই থেকেই আমাদের সম্পর্কে চির ধরে। অথচ আমি হাল না ধরলে সিন্ডিকেট ডুবে যাবে। শুধু এই কথা ভেবেই আমি গিয়েছিলাম। না হলে আইনসম্মতভাবে পার্টনারশিপ চুকিয়ে দিয়ে চলে আসতাম। কিন্তু যে ব্যাপারে আমি সবচেয়ে বড় ধাক্কা খেলাম সেটা এই যে তেওয়ারি যেই জানতে পারলো যে ওর সিন্দুক খালি, ও সটান আমার কাছে এসে বলল, গিভ মি ব্যাক মাই মানি দিস মিনিট। উনি যে ক্লেম করেন যে এককালে আপনাকে কম্বিনেশনটা বলেছিলেন, সেটা কি সত্যি? সর্বই মিথ্যে।
মিথ্যা। ওটা ছিল ওর পার্সোনাল সিন্ধুক। তার কম্বিনেশন ও 5 জনকে বলে বেড়াবে? ননসেন্স। তাছাড়া ওর ধারণা যে ও যখন ডেন্টিস্টের কাছে যায় তখনই আমি ওর সিন্ধুক খুলে টাকা চুরি করি, অথচ আমার অকাঠ্য প্রমাণ রয়েছে যে সেই সময়টা আমি ছিলাম আপিস থেকে অন্তত 4 মাইল দূরে। আমার এক খুড়তুতো ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে। খবর পেয়ে আমি 11টার সময় বেলভিউ ক্লিনিকে চলে যাই। ফিরি 3:30। তাও মিস্টার তেওয়ারি আপনার পিছনে লেগে আছেন? শুধু পিছনে লেগেছেন নয় মিস্টার মিটার, তিনি আমাকে শাসিয়েছেন যে অবিলম্বে টাকা ফেরত না দিলে তিনি আমার সর্বনাশ করবেন। তেওয়ারি যে স্বার্থ সিদ্ধির জন্য কত দূর যেতে পারে তার বেশ কিছু নমুনা আমি গত 17 বছরে পেয়েছি। গুন্ডা লাগিয়ে কি করা সম্ভব অসম্ভব সে আর আমি আপনাকে কি বলবো। আপনি বলতে চান তেওয়ারি এতই প্রতিহিংসা পরায়ণ যে গুন্ডা লাগিয়ে আপনাকে খুন করাতেও সে পিছুপা হবেন না? সিন্ধুকে কিছু নেই জানার পর মুহূর্তে সে যেভাবে আমার ঘরে এসে আমার উপর দোষারোপ করে তাতে আমি পরিষ্কার বুঝি যে তার কাণ্ডজ্ঞান সম্পূর্ণ লোপ পেয়েছে। এ অবস্থায় টাকা ফেরত না পেলে আমার উপর চরম প্রতিশোধ নেওয়াটা কিছুই আশ্চর্য নয়। এই চুরি সম্বন্ধে আপনার নিজের কোনো থিওরি আছে? প্রথমত, চুরি যে গেছে সেটাই আমি বিশ্বাস করি না। তেওয়ারি হয় সেটা সরিয়েছে, না হয় কিছুতে খরচ করেছে, না হয় কাউকে দিয়েছে। তোমরা বাংলায় যে বলো না, বম ভোলানাথ, তেওয়ারি হলো সেই ভোলানাথ। না হলে 22 বছরের পুরনো ব্যক্তিগত সিন্ধুকের কম্বিনেশন কেউ ভোলে? বুঝলাম, বলল ফেলুদা। এবার তাহলে আসল কথায় আসা যাক। কেন আমি আপনাকে ডেকেছি সেটা জানতে চাইছেন তো? আজ্ঞে হ্যাঁ। দেখুন মিস্টার মিটার, আমি চাই প্রোটেকশন। তেওয়ারি নিজে ভোলানাথ হতে পারে, কিন্তু ভাড়াটে গুন্ডাদের কেউই ভোলানাথ নয়। তারা অত্যন্ত শেয়ানা, ধূর্ত, বেপরোয়া। এই জাতীয় প্রোটেকশনের কাজ তো আপনাদের প্রাইভেট ডিটেকটিভদের মধ্যে পড়ে, তাই না? তারপরে কিন্তু মুশকিল হচ্ছে কি, আমি সামনে প্রায় 5 সপ্তাহের জন্য থাকছি না। ফলে আমার কাজ শুরু করতে তো অনেক দেরি হয়ে যাবে। তাতে আপনার চলবে কি? আপনি কোথায় যাচ্ছেন? দক্ষিণ ভারত, প্রথমে ম্যাড্রাস, সেখানে 10 দিন, তারপর অন্যত্র। হিঙ্গরানির চোখ জ্বলজ্বল করে উঠল। এক্সেলেন্ট! হাঁটুতে চাপড় মেরে বললেন ভদ্রলোক।
আপনাকে একটা কথা এখনো বলা হয়নি। আমি 2 দিন থেকে আর আপিসে যাচ্ছি না। যা ঘটেছে তারপরে আর কোনো মতেই ওখানে থাকা যায় না। আইনত যা করার তা আমি যথাসময়ে করব, যখন মাথা ঠান্ডা হবে। অথচ রোজগার তো করতেই হবে। ম্যাড্রাসে একটা কাজের সম্ভাবনা আছে, সে খবর আমি পেয়েছি। আমি এমনিতেই যেতাম, আপনারা গেলে একসঙ্গেই বেরিয়ে পড়ব। আপনি প্লেনে যাচ্ছেন? না, ট্রেনে। এখানেও একজনকে প্রোটেক্ট করার ব্যাপার আছে। তরফদারের ম্যাজিক শোয়ের ওই বালক, তারও জীবন বিপন্ন। অন্তত 3জন ব্যক্তির লোলুপ দৃষ্টি পড়েছে ওর ওপর। বুঝতেই তো পারছেন, এমন আশ্চর্য ক্ষমতাকে অসুদেশ্যে কাজে লাগানোর অজস্র উপায় আছে। বেশ তো, বললেন হিঙ্গরানী। আপনি এক ঢিলে 2 পাখি মারুন। আপনি তো এই জাদুকরের জন্য প্রফেশনালি কাজ করছেন। হ্যাঁ, সেটা আমার বেলাতেও করুন, আমিও আপনাকে পারিশ্রমিক দেব। ফেলুদা অফারটা নিয়ে নিল, তবে বলল, এটা জেনে রাখবেন যে শুধু আমার প্রোটেকশনে হবে না, আপনাকেও খুব সাবধানে চলতে হবে। আর সন্দেহজনক কিছু হলেই আমাকে জানাবেন।